হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। তো আজকে শেয়ার করতে চলেছি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যিকারের কি বলবো, লৌকিক না অলৌকিক আমি বলতে পারবো না, তবে এটা আমি অলৌকিকই বলবো, লৌকিক তো নয়। একটা অলৌকিক ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো চলো আমি গল্পটা প্রথম থেকে বলতে থাকি আর তোমরা শুনতে থাকো, ঠিক আছে? তো আমি কি বলবো, এই গল্পটা তোমাদের সঙ্গে অনেকদিনই ইচ্ছা ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে সেইভাবে আমার কোনো মানে সময় হচ্ছিল না। এই গল্পগুলো বলবো, বেশ একটু প্লেসটা ভালো থাকলে তবে না বলতে পারবো। আসলে আজকে একটু প্লেসটা একটু ভালোই আছে, মানে ঘরে সবাই নিস্তব্ধ নিরিবিলি আছে, অতটা কেউ চেঁচামেচি করেনি, বা গাড়ি ঘোড়া আজকে একটু কমই আছে রাস্তাতে। যেহেতু এখন রাত্রির 10টা বেজে গিয়েছে, সেহেতু ওই জন্য গাড়ি ঘোড়া কম আছে, এপাশে চেঁচামেচিটাও কম আছে, ওই জন্য এখনই ভিডিওটা করতে বসলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করি। মোটামুটি আমি শ্বশুরবাড়ি থেকে যখন আমি ভাড়ায় আসি বাগনানে, আমি এখন, তো বন্ধুরা বর্তমানে আমি ভাড়ায় এসেছি ধরো না ওই বছর তিনেক হলো পুরো 2020 সালেই ভাড়ায় এসেছি। তো মেয়ের কারণে আমাকে ভাড়ায় আসতে হয়েছিল বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে আমি 20 কিলোমিটার এগিয়ে এসেছি আর কি। আমার বাড়ি এখান থেকে, মানে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যে বাগনান থেকে 20 কিলোমিটার ভেতরে আমার শ্বশুর বাড়ি। তো মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম অনেকটা দূরে। তো আমার সেখানে আমার বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় 30 থেকে 35 কিলোমিটারের মতন বাড়ির থেকে ডিস্টেন্স ছিল। তো ওর যেতে আসতে অনেকটা লেট হয়ে যেত। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে হতো, যেহেতু ইংলিশ মিডিয়াম দিল্লি বোর্ড। তো সেহেতু খুব জার্নিটা খুব মানে ভালো হচ্ছিল না আর কি। খুব যত ক্লাস বাড়ছিল, প্রথম প্রথম তো তবু আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ওর সঙ্গে, বা ও অ্যাডজাস্ট করে নিয়েছিল সময়ের সঙ্গে, সব কিছুই ঠিকঠাক হচ্ছিল। কিন্তু যত ক্লাস বাড়তে থাকলো, আমি যে টিচার দেবো, টিচারগুলোই পাওয়া যেত না ওখানে। মানে আমাদের ওখানে টিচারগুলো ঠিক অ্যাভেলেবেল নয় ইংলিশ মিডিয়ামের পক্ষে, ঠিক আছে? প্রপার ইংলিশ মিডিয়ামের গাইডেন্সের জন্য যে টিচার দরকার সেই টিচার আমি পাইনি। তো সেহেতু আমার একে ওকে তাকে টিচারের জন্য অনেক লোককে বলেছি, সবাই বলতে একটুখানি এটা দূরের দিকেই খোঁজ করতে, দূরের দিকে কোথায় খোঁজ করবো বাড়ি থেকে? ও বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে যেত। সেখানে সন্ধেবেলা তো আমি তো বাচ্চাকে কোথাও পড়তে দিতে যেতে পারবো না। আর সন্ধ্যের পর আমাদের ওদিকে কেউ আর বাড়িতে বই পড়াতে আসে না। যদিও পড়াতে আসতো, মেয়ে ছোটোবেলা থাকতে একজন ম্যাডাম পড়াতে আসতো, সে অনেকদিন পড়িয়েছিল, কিন্তু তার উঁচু ক্লাস হয়ে যাওয়ার পর তারও বিয়ে থা হয়ে যাওয়ার পর সেও আর পড়াতে পারেনি। উঁচু ক্লাস যেহেতু হয়ে যাচ্ছে ক্রমশ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে যখন 5-এ উঠে যাচ্ছে তখনই আরও ক্লাস অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার যখনই নতুন নতুন মাস্টার খুঁজছি, সাবজেক্ট ওয়াইজ টিচার দিতে হয়, আমি সেরকম টিচার দিতে পারিনি। আর এই পাশে যে বোর্ডিং করিয়ে পড়ালে বাড়ি আসতে আসতে 7টা, 7:30 বেজে যেত। তো বাড়িতে এসে আর কখন পড়বে? সে তো এসে শুয়েই পড়বে, আবার ভোরবেলা উঠে স্কুল। মানে ওটা খুব টাফ হয়ে যাচ্ছিল, আমার ক্ষেত্রে খুব টাফ হয়ে যাচ্ছিল, যে স্টুডেন্ট তার ক্ষেত্রেও প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছিল। তো এটা আমি বলছি আমার বড় মেয়ের কথা, ঠিক আছে? তো তারপর সবাই ওখানকার টিচার্সরা বললো যে ভর্তি যখন করিয়েই দিয়েছেন, তো দেখুন না একটু, মানে যতদিন ওর লেখাপড়াটা স্কুলিংটা হচ্ছে ততদিন একটু দেখুন না, বাইরের দিকে নিয়ে গিয়ে যদি পড়াতে পারেন। কারণ যত উঁচু ক্লাসে উঠবে প্রপার সাবজেক্টের জন্য প্রপার টিচার দরকার, এ দরকার সে দরকার, এরকম করে সবাই বলছে, সব টিচাররাই বলছে দেখুন না বাইরের দিকে গিয়ে যদি পড়াতে পারেন। তো আমার কাছে প্রশ্ন ছিল বাইরের দিকে গিয়ে আমি কী করে পড়াবো? তো আমার বাপের বাড়ি ছিল বাগনানে, আর শ্বশুর বাড়ি ছিল বেলপুকুর, বাগনান থেকে 20 কিলোমিটার দূরে। তো সেহেতু বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বললাম। তো মা বললো ঠিক আছে, যদি সেরকম মনে হয় তাহলে একটা রুম তো দেখা যেতেই পারে যেখানে থেকে তুই ওকে পড়াতে পারবি। তো সেরকম মা আলাপ আলোচনা করলাম, ঠিক আছে তুমি তাহলে দেখো। আর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো এরকম অসুবিধে হচ্ছে, এখানে টিচার দিয়েও ছিলাম। তো বাড়ি যখন ওকে নিয়ে যাবো না, ও তখন ঘুমিয়ে পড়তো, স্কুল থেকে এসে মায়ের বাড়িতে নেমে পড়তো। তো নেমে পড়ে ও যখন পড়তে যেত, পড়ে টড়ে এসে ওরা ক্ষমতা থাকতো না বাড়ি যাওয়ার মতন, অতটা দূরে বাড়ি কখনো যেতে পারে বাচ্চা মানুষ,
ওকে নিয়ে যেতাম গোল পাঁজা করে, ও ঘুমিয়ে পড়তো। তো ঘুমিয়ে পড়তো, এভাবে করতে করতে আমারও বোরিং লাগছিল, বাড়িতে গিয়ে কোনো কাজ করতে আমারও ভালো লাগতো না। ওকে আনতে যাওয়া, দিতে যাওয়া, এই করতে করতে সময় আমার পুরোটাই শেষ হয়ে যেত। তো সব আমি পেছনের দিকে ফেলে রেখে মোটামুটি আমি এগিয়ে এলাম, যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ভাড়া বাড়িতে থাকবো। তো তোমাদের দাদাকে বললাম, তোমার যদি ইচ্ছা হয় তুমি থাকতে পারো, না থাকলে তুমি তোমার ঘরে থাকতে পারো। তো দেখা যাক, পড়াশোনাটা কতদিন যতদিন চালাবো ততদিন আমি সামনাসামনি মানে স্কুলটাও যাতে যেতে পারবে, মানে ডিস্টেন্সটা যেন খুব কাছে হয় সেরকমভাবেই আমি থাকবো। বলছে ঠিক আছে। তো এইভাবে আমাদের ভাড়া বাড়িতে আসা হলো। তো ঠিক আছে, ভাড়া বাড়িতে মাই সব ঠিক করে দিল। আমি তো সেরকম কিছু বুঝিনি, কি ভাড়া বাড়ি, কীরকম কী থাকতে হয়, কেমন মানুষ থাকে ভাড়া বাড়িতে, আমার তো জন্মের সব নেই। তো তারপরে চলে এলো আমাদের একদম করুণ অবস্থা। করুণ অবস্থা বলতে সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়লাম, তখন হয়ে গেল লকডাউন। সেই সময়টা করোনা মহামারীর আকার ধারণ করলো। কি বলবো, মানে কাজবাজ সব বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কি খাবো, কি জমাবো, কি মেয়েদের পেছনে লেখাপড়ার পেছনে খরচ করব, কি করব, কিছুই নেই। মানে এমনই আমাদের ব্যবসাটা পুরো, মানে করোনা ধরা পড়ার, মানে ধরা যে আমাদের লকডাউনটা প্রথম পড়লো তার 1 মাস আগে থেকে আমাদের ব্যবসা টোটাল বন্ধ হয়ে গেল। আমাদের হচ্ছে যে ব্যবসা, সেই ব্যবসা করোনার সময় কেউ আর মানে বাইরে যেত না। আমাদের সব বেড়াতে নিয়ে যাওয়া হয়, বাস ভাড়া দেওয়া হয় বেড়াতে যাওয়ার জন্য, বাইরে বাইরে বেড়াতে যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস ভাড়া দেওয়া হয়। তোমাদের দাদার যে বিজনেসটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস, সেই ট্রাভেলসের বিজনেস পুরোটাই বন্ধ হয়ে গেল। তখন তো মাথায় প্রচণ্ড চিন্তা যে কি করব এবার, কি করব এবার, মানে কুল খুঁজে পাচ্ছি না যে বাড়ি ভাড়া দেবো কী করে, আর করবো কী করে, চালাবো কী করে স্কুলটা। কত জমানো থাকে মানুষের যে তুলে তুলে চালাবে। এরকম একটা যখন মহামারীর আকার ধারণ করছে, মানুষের মনে তো ভয় হতেই পারে যে অনির্দিষ্টকালের জন্য লকডাউন, কবে খুলবে কিছুই তার গ্যারেন্টি নেই, লোক মারা যাচ্ছে। মানে এমনই একটা পরিস্থিতি চলে এলো, মানে আমাদের হাত পা পুরো বাঁধা। তো সেই সময়টা আমি আর তোমাদের দাদা দুজনে মিলে সিদ্ধান্ত করলাম যে এইভাবে তো চললে, ধরো কিছুদিন লকডাউন এখনও চললো, 1 বছর 2 বছর কোনো গ্যারেন্টি নেই কবে খুলবে, তাহলে কী হবে, যাই হোক তো কিছু একটা করতে হবে আমাদের কাজবাজ। তো সিদ্ধান্ত নিলাম যে একটা এখন মুদিখানা দোকান করব। ঠিক আছে, মুদিখানা দোকান করব, কিন্তু কোথায় করব, কোথায় করব, কোথায় করব, মাকে বলছি তুমি একটু জায়গা দেখো রাস্তার ধারে যেন হয়, সেই অনুযায়ী দোকানটা যেন করতে পারি। তো রাস্তার ধারে দোকানটা করব বলে মনস্থির করেছি। মায়ের সঙ্গে কথাবার্তা বললাম, তোমাদের দাদা তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললো, সবার সঙ্গে মোটামুটি কথাবার্তা কমপ্লিট যে একটা দোকান করা হবে। কারণ বেটা ছেলে মানুষ তো, আর এরা হচ্ছে প্রচুর খাটন্তি মানুষ। যখন ঘরে বসে থাকে না, তখন তাদের মোটেও দিন কাটতে চায় না, রাত কাটতে চায় না, উল্টোপাল্টা চিন্তা মাথায় চলে আসে। কারণ ওদের শুয়ে বসে থাকা অভ্যাস নেই, সবসময় খাটা অভ্যাস। সেই সব মানুষরা কী করে ঘরে বসে থাকবে, আর ঘরে বসে থাকলে কি আর সংসার চলে না। আমার মেয়েকে এত পড়াবো, 2টো মেয়ে আছে, তাদের লেখাপড়া চালাবো, সংসার চালাবো, ভবিষ্যতে কি সঞ্চয় করবো সেসব তো চিন্তা মাথায় থাকে, তাই না? তো একদম মাথা পুরো একদম ডাল হয়ে গেছে, কিছু চিন্তা ভাবনা করতে পারছি না। তো আমার মাই আমাকে উপদেশ দিল যে এরকম, আমি যে বর্তমানে যখন যে জায়গাটাতে আছি, মানে এই যে তোমাদের সঙ্গে বসে কথা বলছি, এটা আমার রুম, এটা হচ্ছে, আর নিচে হচ্ছে গিয়ে দোকান, এটা 2তলার রুম, আর নিচতলার রুম হচ্ছে দোকান। তো এই দোকানটা ছিল আমার নিজের জেঠু, ঠিক আছে, আমার নিজের জেঠুর দোকান ছিল। তো জেঠু করোনার আগেই মারা গেছে, করোনার 1.5 বছর আগে জেঠু মারা গেছে। তো মা বললো, তো আর জেঠিমার শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো আর আমাদের এই দোকানটা ছিল না, একটা চায়ের দোকান, জেঠুর চায়ের দোকান ছিল। তো জেঠু মারা যাওয়ার পর জেঠিমা চায়ের দোকানটা চালাতো। তো জেঠিমা অসুস্থ, সেই সময়টা করোনার সময়টা জেঠিমাও অসুস্থ হয়ে পড়েছে। তো মা বললো, তো জেঠিমা তো অসুস্থ হয়েছে, আর দোকানটা দেখ না, ওই দোকানটা তোকে যদি ভাড়া দেয়, আর তুই তাহলে মালপত্র তুলে তাহলে বসতে পারবি, দোকান করতে পারবি, তাহলে তোর জেঠিমার সঙ্গে কথা বল। তো আইডিয়াটা আমার খুব মাথায় লাগলো, আমার মা যে আইডিয়াটা দিল আমার খুব মাথায় লাগলো। তো মাকে বলি যে আইডিয়াটা তুমি খারাপ দাওনি, তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখি, করে তাহলে তো মানে কথাবার্তা বলবো আর কি, সবাইকে সঙ্গে করে নিয়ে। তো এই আইডিয়াটা মাথায় পেয়ে আমি সকলের সঙ্গে আলোচনা করলাম, বাড়ির সবার সঙ্গে আলোচনা করলাম, বাবা ছিল, মা ছিল, আমার বাড়ির সেখানে শ্বশুর বাড়ির সবাই ছিল, সবার সঙ্গে আলোচনা করলাম। আলোচনা করার পর একটা সিদ্ধান্তে উপস্থিত হলাম, তাহলে গিয়ে আমরা কথাবার্তা বলবো যে দোকানটা যদি
ভাড়ায় দেয় আর কি। তো জেঠিমা তখন খুবই অসুস্থ, ভীষণই অসুস্থ। তো আমরা কথাবার্তা যখন বলতে এলাম, আমি, তোমাদের দাদা আর আমার বাবা তিনজনে মিলে যখন কথা বলতে এলাম, জেঠিমার কথা বলার মতন অবস্থাতে নেই, এতটাই অসুস্থ। তো উনি কি বললেন, উনি বললেন যে ভাড়ায় দেবো না, ভাড়ায় দেবো না, নিতে হলে একবারে সবটা নিয়ে নে, আমি বিক্রি করে দেবো। মানে তুমি বিক্রি করে দেবে? বলে হ্যাঁ, এইটুকুটা বিক্রি করে দেবো, বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা আমাকে দিয়ে দিবি, আমি আমার ব্যাংকে রেখে দেবো, বা উনি ওনার মেয়েদেরকে দেবেন বা কী করবেন সেটা ওনার ব্যাপার। আর হচ্ছে গিয়ে আমি বিক্রি করে দেবো, আমি দোকানটা রাখবো না, বিক্রি করে দেবো, আমার শরীর ভালো না। তো কথা বলতে এলাম একরকম, আর এখন এসে শুনছি অন্যরকম বলছে। তো এটাও বলতে আমার মাথাতে একটা লাগলো, বিক্রি করে দেবে বলছে, রোডের ধারের জায়গা, একদম রাস্তার ওপরে। তো আমি তোমাদের দাদাকে বললাম কি গো, বাবাকে বললাম কি গো বাবা, কী কী বলছে আর কী চিন্তা ভাবনা করবো বলো তো। বলে ঠিক আছে, একটা দুটো দিন চিন্তা ভাবনা করা যাক, তারপরে আলোচনা করে বলবো। তারপর বাড়ি গিয়ে আমরা আলোচনা করি যে বিক্রি করে দেবে যেহেতু বলছে, আবার যাই, তাহলে গিয়ে দেখি দাম দর কীরকম দেয়। তো আমার নিজের জেঠিমা, তো জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে কত দিয়ে এটা ছাড়তে চাইছো। বলছে আমাকে তখন বললো বাজার মূল্য যেটা যাচ্ছে সেটাই দিবি, তার থেকে তুই তো ঘরের লোক, তোকে কি সেই দামটা কি নেবো, তোর থেকে একটু কম নেবো, ঠিক আছে। নিয়ে আমার সঙ্গে একটা অ্যামাউন্টের কথা হয়, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা আমরা সবাই রাজি হয়ে যাই। তারপরে হচ্ছে গিয়ে জেঠিমার প্রচণ্ড সেই সময় শরীর খারাপ, সেই কথাবার্তা চলাকালীন 1 সপ্তাহের মধ্যে আমার জেঠিমা মারা যায়। আমাদের কথাবার্তা ফাইনাল যে ওই ঘরটা আমরা নেবো, দোকানটা আমরা নেবো, নিয়ে আমরা চালাবো, কিন্তু সেই কথাবার্তা চলাকালীন 1 সপ্তাহের মধ্যেই মারা যায় আমার জেঠিমা। তো আমার এবার মাথায় হাত, যে এরকম হয়ে গেল, তাহলে আমি যে কথাবার্তাগুলো বললাম, আমার সমস্ত কাজ এগিয়ে গেল, এবার তাহলে কী হবে। তো তারপর মারা যাওয়ার পর তার কাজকর্ম সব কিছু কমপ্লিট হলো। এবার জেঠিমা যে কথাটা বলে গিয়েছিলো সেই কথাটা আমি তাদের জেঠিমার মেয়ে ছিল, 2টো মেয়ে, তো মেয়ে জামাই সবার কাছে কথাবার্তা হলো, আলোচনা হলো, বলে ঠিক আছে, মা যখন বলেছে বিক্রি করে দেবে, তাহলে এই ঘরটা কে দেখবে আর বিক্রি করে দেবো। তো ওদের সঙ্গে কথাবার্তা হয়ে ওরাও বললো যে জায়গাটা বিক্রি করে দেবে। ঠিক আছে, জায়গাটা সে আমার সঙ্গে যেহেতু একদম কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিলো, তো সেহেতু সব কথাবার্তা আমার সঙ্গে আবারও ওদের ফাইনাল হয়ে গেল যে ওরা দোকানটা বিক্রি করে দেবে, তো দোকানটা আমিই নেবো, ঠিক আছে। এরকম কথাবার্তা অনেকটা পুরোটা ফাইনাল পুরো এগিয়ে গেছে। এবার জেঠিমার কাজ হলো, কাজকর্ম হলো, শ্রাদ্ধ শান্তি হলো, সব কিছু মিটে গেল। তারপরে যেহেতু আর হচ্ছে গিয়ে আমার দোকানটা জেঠিমা মারা যাওয়ার কিছুদিন পরেই হচ্ছে গিয়ে রেজিস্ট্রি করে দোকানটা আমি কিনে নিলাম, ঠিক আছে। রেজিস্ট্রি করে দোকানটা কিনে নিলাম। এবার দোকানটা কিনে নিয়ে এবার দোকানটা আছে। এবার রেজিস্ট্রি করার পর দোকানটা আমি নিয়ে নিলাম। তারপরে দোকান রেজিস্ট্রি করার পর এবার কি হচ্ছে, এবার আলোচনা করছি যে এই তো টাকা পয়সা অনেকটা খরচা হলো, আর কিছুদিন পর তাহলে দোকানটাকে রেডি করব। সে মানে মাসখানেকে যায়নি, আমি যখন দুপুরবেলা শুতে যেতাম বা রাত্রিবেলাও যখন শুতে যেতাম, প্রত্যেকটা দিন মানে জেঠিমার কাজ হয়ে যাওয়ার 1 সপ্তাহ যায়নি, প্রত্যেকটা দিন মানে যখন এইটা আর কি দোকানটা নিয়ে নেওয়ার, যখন আমাদের কথাবার্তা সব কিছু ফাইনাল হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, নিয়ে নিলাম যখন, তার পরদিন থেকে দুপুরে শুলে আমি স্বপ্ন দেখতাম জেঠিমা আমাকে স্বপ্ন দিচ্ছে, রাতে শুয়ে আমি স্বপ্ন দেখতাম জেঠিমা আমাকে স্বপ্ন দিচ্ছে, ঠিক আছে। কীরকম স্বপ্ন দিত জানো, যে আমাকে স্বপ্ন দিত এরকম যে শুধু আমাকে বলতো লঙ্কার জায়গা দেখাচ্ছে, লঙ্কা গুঁড়োর জায়গা দেখাচ্ছে, হলুদ গুঁড়োর জায়গা দেখাচ্ছে, ময়দার জায়গা দেখাচ্ছে। এবার আমাকে টেনে টেনে আনছে যে এইখানটা আমি উনুনটা ধরাচ্ছি, রান্না করে দিবি চ, এইখানটা আমি ময়দাটা আমি তোকে দিচ্ছি, আমাকে ময়দাটা মাখিয়ে দিয়ে আমি রুটি করব। এইখানে আমি চা বসাচ্ছি, দেখতো চাটা আমাকে করে দিত। এইভাবে নানান রকম মানে দোকানে সমস্ত যা কিছু ঝাল মশলা মাল মেটেরিয়ালস হয়, সেই সমস্ত জিনিস দিয়ে না আমাকে স্বপ্ন দিত প্রত্যেকটা দিন। আমি যদি একটুও বসে শুতাম, সেই সময় মানে সেই সময়টাতেও আমি স্বপ্ন দেখতাম যে আমাকে এরকম স্বপ্ন দেখাচ্ছে। আর স্বপ্নেতে কী বলছে, এখানে সব আছে, তুই তাড়াতাড়ি করে ফেল, এখানে সব কিছু রয়েছে, তুই তাড়াতাড়ি করে ফেল, আর কোথাও যাওয়ার দরকার নেই, এখানে সব কিছু হয়ে যাবে, চিন্তা করতে হবে না, তুই রেডি কর। শুধু এই স্বপ্নটা আমাকে সব সময় দিত। এবার আমি ভাবতাম যে আমি দোকান করবো ভেবেছি, আর সেই জন্যে কি আমি এরকম স্বপ্ন দেখছি। এবার যখন এটা প্রত্যেক দিনের স্বপ্ন হতে লাগলো, তখন আমি এটা মায়ের কাছে বলি।
যে মা এরকম স্বপ্ন দিচ্ছে, স্বপ্ন দেখছি কেন আমি এরকম, যখনই ঘুমোচ্ছি তখনই এরকম আমি মেয়ের জেঠি বলতাম যে মেয়ের জেঠি কেন স্বপ্ন দিচ্ছে, এরকম শুধু বলছে কেন বলো তো। আর আমার না খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে, এরকম এরকম করে বলতাম। তখন মা আমাকে সেরকম কিছু বলেনি। তো আরও যাদের কাছে বলেছিলাম তারা বলছিল যে গয়ায় তোমার জেঠিমাকে পিণ্ডদান করে এসো, এরকম একটা বলছিল। তো এরকম বলাতে জেঠিমা মানে যখনই একটুখানিটা দুপুরে হোক রাত্রিরে হোক শোয়া মাত্রই আমি স্বপ্নটা দেখতাম লঙ্কা হলুদ ময়দা নুন তেল চিনি এইসবের স্বপ্ন দেখাতো। বলছে গিয়ে যে তাড়াতাড়ি কর, শুধু বলছে তাড়াতাড়ি কর, দেরি করবি না, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, শুধু আমাকে একটা কানের মধ্যে যেন আমি শুনতে পাচ্ছি যে শুয়ে শুয়ে যেত, আমাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো এইটা স্বপ্ন দেখাতে আমি জানি না আমার না দোকানটা কি করে হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তো তোমাদের দাদা হঠাৎ করে মিস্ত্রি ডেকে দোকানটা একটুখানিটা প্রথমটা টুকিটাকি একটু কোনো রকমে কাজ করিয়েছে চালানোর মতন, তারপরেই ও মাল তুলে দোকানটা আরম্ভ করে দিয়েছে। ওটা যে কীভাবে হয়ে গেছে নিমেষের মতন আমি ঠিক বুঝতেও পারিনি, ঠিক আমি বুঝতেও পারিনি। তো দোকানটা যবে থেকে আমার চালু হয়েছে তবে থেকে আমি আর ওই স্বপ্নটা দেখি না যে আমাকে বলছে এখানে নুন আছে তেল আছে হলুদ আছে তুই সব কিছু এখানেই কর। এই স্বপ্নটা আমি আর দেখি না, দোকানটা হওয়ার পর দিন থেকে আমি এই স্বপ্ন আর দেখি না। তখন আমি নিজের মনে মনে বুঝতে লাগলাম যে আমি তো জেঠিমার সঙ্গে আমার কথা হয়েছিল যে তুমি দোকানটা যদি ভাড়ায় দাও নেবো, তখন জেঠিমা বলেছিল যে না দোকানটা ভাড়ায় দেবো না, নিজে যদি কিনতে পারিস কিনে নিতে পারিস, আমি বিক্রি করে দেবো। তো এইটা জেঠিমার তাহলে আশাই ছিল যে দোকানটা দিয়ে দেবে আমাকে বা বিক্রি করবে আমাকে, সেরকম কিছু মনে আশা ছিল, সেই আশা নিয়েই সে মারা গেছে। ও মারা যাওয়ার পর আমাকে এই স্বপ্নটা সব সময় দিত। যেহেতু দোকান করে ফেলেছি আমি কিন্তু আর সেই স্বপ্ন আজকের দিন অবধি যে কথাটা তোমাদের সঙ্গে বলছি মানে টিকটিকি পড়ছে, সত্যি 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 আমি আজকের দিন অবধি কোনো দিন স্বপ্ন দেখিনি আর। তো আরও একটা দিন আমাদের সঙ্গে হয়েছে, ধরো আমি এখানে আছি ঘরে আছি ঠিক আছে, যখনই আমি নিচে চলে যাব বা অন্য জায়গায় একটুখানিটা নিচটাতে চলে যাব বা মায়েদের বাড়ি গেলাম বা সামনেই কোথাও গেলাম, আমার মেয়ে ওই ঘরে পাশের ঘরে পড়তে বসে, হঠাৎ করে আমার মেয়ে একটা ছায়া দেখতে পায়, হঠাৎ হঠাৎ, সেটা খুব রেয়ার, একটা ছায়া এসে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এবার ও না এরকম করে পড়তে পড়তে হঠাৎ চোখটাও চলে যায় ওদিকে, ও তখন মা মা বলে ডাকতে থাকে, মা তুমি কি এসেছিলে, তুমি কি এসেছিলে, মা তুমি কি সিঁড়িতে দাঁড়িয়েছো। এবার বলতে বলতে না ওর ভয় পেয়ে যায়, তো তারপর দরজাটা টেনে হট করে বন্ধ করে দেয়, তারপরে আর কিছু বুঝতে পারে না। তো আমি যখন আছি আমাকে ডাকে, ও মা আর এরকম তুমি কোথায় গিয়েছিলে গো, একটা ছায়া কেন এসে দাঁড়িয়ে আছে এখানে, আমার কীরকম ভয় পাচ্ছে, আমি দরজাটা বন্ধ করে বসে আছি। তখন আমি প্রথম যখন বলে কথাটা তখন আমি পুরো হেসে উড়িয়ে দিই, আমি হ্যাঁ তোর মনের ভুল, কিসের থেকে ছায়া আসবে। তো এইটা প্রায় দিনই ওর সঙ্গে হয়, ও পড়তে পড়তে ওর চোখেই পড়ে যে ও পড়তে পড়তে একটা ছায়া দেখতে পায়, ছায়াটা কোথায় তারপরে মিলিয়ে যায় ও বুঝতে পারে না। এটা আমাকে প্রায় দিনই বলে। ঠিক আছে, এবার আমি সেটা বুঝতে পারি যে নিশ্চয়ই এটা কিছু একটা অলৌকিক টাইপের হতে চলেছে, তা ওর কাছে আমি প্রকাশ করে বলি না, যার জন্য ভিডিওটাও আমি সবার সামনে করতে পারি না। তো আজকে আমার ইচ্ছা হলো যেন এটা তোমাদের সামনে বলি, ঠিক আছে। তো আমি মনে করি ছায়া থাক আর যাই থাক সে তো আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে আমি বা তার কোনো ক্ষতি করতে যাব কেন। আমি জ্ঞান তো সে আমাদের কোনোদিনও ক্ষতি করেনি, আর সে মারা যাওয়ার পরেও সে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি তাকে এখনও অনুভব করতে পারছি। আমার মেয়েকেই দেখা দেয়, আমি দেখতে পাই না বা আমাদের বাড়ি কেউ দেখতে পায় না, কিন্তু মেয়ে আমাকে এটা নিয়ে 5 থেকে 6 বার বলেছে 1 বছরের মধ্যে, 5 থেকে 6 বার। 1 বছরের মধ্যে তো প্রথমেই এটা দেখা পায়নি, এই 4-5 মাসের মধ্যে এটা হয়েছে আর কি, 4-5 মাসের মধ্যে হয়েছে, তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো যাই হোক, তার ইচ্ছা ছিল মনে হয় যে এখানে একটা দোকান হোক, যেহেতু তারও দোকান ছিল, এটা আমাদের মানে আমি জ্ঞান হওয়া থেকে দেখছি আমার জেঠুর চায়ের দোকান, নাম করা চায়ের দোকান ছিল। তারপর জেঠু মারা যাওয়ার পর জেঠিমাও আলাদা করে এর মধ্যে ব্যবসা করতো। তো যেহেতু তাদের একটা ইচ্ছা ছিল যে এখানে একটা দোকান হোক, তাদের ইচ্ছাটা আমার মাধ্যমে হয়তো প্রকাশ পেয়েছে, তাই সে হয়তো আমাদের সঙ্গে থাকতে চায় বা না চায় সেটা আমি জানি না, আমার মনে হয় সেজন্য থাকতে চায়।
যেখানেই থাকুক সে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার আত্মার শান্তি আমরা সবসময় কামনা করি। তো এটাই বলার ছিল আমাদেরকে, মানে এটাই আমার সঙ্গে ঘটে যাওয়া সত্যিকারের একটা অলৌকিক ঘটনা, যার সাক্ষী আমি নিজে এবং আমার মেয়েও প্রায় কিছুটা, মানে ওকে আমি বুঝতে দিইনি, ও কিন্তু বুঝতে পারে, আমি ওর সামনে কিছু বলিনি। ঠিক আছে, তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ঘটনাটা শুনে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো না লাগলো। তো সেরকম কিছু ঘটনা আর অলৌকিক আমার সঙ্গে কিছু ঘটেনি, শুধু এইটাই আমি অনুভব করতে পেরেছি, এটাই আমি বুঝতে পেরেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।